নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মানিক আপনাদের আমাদের চ্যানেল লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা আজকে আলোচনা করব ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ পত্র, প্রথম পত্র বা পেপার 1 থেকে বা জেনারেল পেপার থেকে, রিসার্চ অ্যাপটিটিউড ইউনিট থেকে। ওকে, এই রিসার্চ অ্যাপটিটিউড থেকে আমরা প্রায়শই আলোচনা করে আসছি। আজকে আমরা আলোচনা করব রিসার্চ এথিক্স নিয়ে। এই রিসার্চ এথিক্স আজকের দিনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভাইটাল জিনিস। আপনারা যারা পিএইচডি করছেন আপনারা জানেন যে আপনাদের একটা সেপারেট পেপারও পরীক্ষা দিতে হচ্ছে রিসেন্টলি, রিসার্চ এথিক্স নামে। ওকে, সো এটি কি অ্যাকচুয়ালি? রিসার্চ এথিক্স মানে হচ্ছে কিছু মোরাল প্রিন্সিপাল বা মোরাল গাইডলাইন আমরা বলতে পারি, যেগুলো গবেষকরা গবেষণা করাকালীন তারা মেনটেন করে। এগুলো খানিকটা না দায়িত্বের মতো, রেসপন্সিবিলিটি, এবং এগুলো যখন করি আমরা তখন কিছু ন্যায়সঙ্গত বা আইন মাফিক কাজ করতে হয়, যেটা এথিক্যালি আমরা বলি। কেন করি? যাতে আমার গবেষণাটি সামাজিক যে মূল্যবোধের উপর দাঁড়িয়ে আছে, যেমন সততা, যেমন ইন্টিগ্রিটি, যেমন ট্রান্সপারেন্সি এবং রেসপেক্ট। ওকে, যেই রেসপেক্টগুলো আমরা মানুষ হোক বা জন্তু জানোয়ার হোক, অর্থাৎ এই জগতে যাদেরকে নিয়ে গবেষণা করছি তাদের যেন কোনো রকমভাবে হানি না ঘটে। সো এখানে আমরা অগাধ সব ইস্যু নিয়ে কাজ করি। যেমন ধরুন, আমরা যারা রিসার্চে যারা অংশগ্রহণ করছে, পার্টিসিপেন্ট, তাদেরকে নিয়ে কাজ করি। আবার রিসার্চ করার সময় অনেক সময় আমরা ডেটা কালেক্ট করি, এই ডেটাগুলোর সঠিক আমরা ব্যবহার করছি কিনা, বা আমরা গবেষণাকালীন যখন অন্যের কারোর কাছ থেকে কনসেপ্ট কপি করি তো তাকে আমরা স্বীকৃতি দিই। তো এটা যদি না করি তাহলে প্লেজিয়ারিজম করি। তো এছাড়া আমাদের গবেষণাটি কতটা স্থায়িত্ব লাভ করছে, কতটা বিশ্বাসযোগ্যতা লাভ করছে, তা কিন্তু রিসার্চ এথিক ঠিক রাখলেই হয়। ওকে, একটু গল্পের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছি। ভাবুন, আপনি একজন মেডিকেল স্টুডেন্ট, আপনি গবেষণা করছেন। ওকে, কি গবেষণা করছেন? যে একটা ওষুধ, যেটা পূর্বে কিন্তু অন্য ওষুধ ব্যবহার করা হতো, আপনি একটা নতুন ওষুধ আপনি ব্যবহার করতে যাচ্ছেন। এবারে যদি আপনি রিসার্চ এথিক্সটা না মানেন, আপনাকে রিসার্চ এথিক্স বলে যে আগে আপনি পেশেন্টের কাছ থেকে সম্মতি নেবেন, তারপরে সম্মতি নিয়ে তারপরে তাদেরকে আপনি অবজারভেশনে রাখবেন, এবং তারপরে যদি সাইড এফেক্ট কিছু হয় একজনের ক্ষেত্রে, তাহলে কিন্তু সবার ক্ষেত্রে ইউজ করবেন। আপনি এগুলো না করে আপনি কি করলেন? ওষুধটাকে লঞ্চ করে দিলেন। তাহলে এক্ষেত্রে কি হলো? আপনি ওই পেশেন্টের সম্মতি তো একে নিলেন না, তাকে খাইয়ে দিলেন এবং অবজারভেশনেও রাখলেন না। তাহলে এক্ষেত্রে কিন্তু সাইড ইফেক্ট হলে লোকটির কিন্তু অনেক কিন্তু কি বলবো, শারীরিক দিক থেকে অস্বস্তিকর পরিস্থিতি হতে পারতো, বা যদি না হয় তো ভালো কথা। কিন্তু যদি আপনি না করেন অতি দ্রুত করে এই ওষুধটি বাজারে আনার জন্য, তাহলে কিন্তু বড় একটা ব্লান্ডার হয়ে যাবে, আপনি রিসার্চ এথিক্সটাকে মেনটেন করবেন না। এবারে যদি আপনাদেরকে বোঝাই যে এই রিসার্চ এথিক্সটি কেন এতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ why we should maintain, rather why should we maintain research ethics? সরি। প্রথমত, আমরা যারা গবেষণা করি, গবেষণায় তো আমাদেরকে কিছু অংশগ্রহণকারী বা যাদেরকে নিয়ে গবেষণা করছি তাদেরকে আমরা পার্টিসিপেন্ট বলি। তো সেই পার্টিসিপেন্টদের অবশ্যই তাদের রাইটস, তাদের ডিগনিটি, তাদের কল্যাণ, এগুলো সবটা না মাথায় রাখতে হয়, যাতে করে ওদের কোনো রকম হানি না হয়, ক্ষতি না হয়, সেটা মানুষ হোক বা জন্তু হোক। দ্বিতীয় হচ্ছে, অবশ্যই একটা ইন্টিগ্রিটি বোধটা বজায় রাখতে হবে। তার মানে আমাকে কিন্তু এই যে স্ট্যান্ডার্ডগুলো যেগুলো বলে এলাম, যেগুলো কিন্তু না মানলে কিন্তু আমার যখন গবেষণা করছি, ধরুন ডেটা কালেক্ট করছি, তো সেই ডেটাগুলো কালেক্ট করার ক্ষেত্রে আমার যদি নিজের পক্ষপাতিত্ব থাকে, বা নিজে কিছু করার বা কারোর কাছ থেকে কপি করলাম কিন্তু স্বীকৃতি দিলাম না, তো এইসব জিনিসগুলো কিন্তু ইন্টিগ্রিটিকে হারায়। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাই রিসার্চ এথিক্স করলে কিন্তু ইন্টিগ্রিটি থাকে। রিসার্চ এথিক্স মানলে আরেকটা জিনিস হয়, যেটা হচ্ছে ট্রাস্ট জন্মায় লোকের, অর্থাৎ যারা কমন পিপল, যারা আমাদের গবেষণার উপর ভিত্তি করে আমাদের গবেষণাটাকে মাথায় রেখে তারা কিন্তু দৈনন্দিন দিনে তারা কিন্তু প্রোগ্রেস করছে। তো এই রিসার্চ এথিক্স মানলে আপনি যদি কোনো বিষয় নিয়ে গবেষণা করেছেন, সেই বিষয়টা যদি খুবই ভাইটাল হয়ে থাকে, তাহলে কিন্তু মানুষ মানে একেবারে সম্পূর্ণভাবে নির্দ্বিধায় আপনাকে ভরসা করবে। এবারে
আপনার গবেষণার সময় আপনি সব কিছুকে টেক ইট ফর গ্রান্টেড নিচ্ছেন কি না, এটাও কিন্তু রিসার্চ এথিক্স শেখায়। অর্থাৎ রিসার্চ এথিক্স আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে অ্যাকাউন্টেবিলিটি করায়। তাই এতে কি হয়, রিসার্চটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি মেনটেন করে করা হয়ে থাকে। তাই এটাও কিন্তু রিসার্চ এথিক্সই সাহায্য করে। এবারে দেখুন, মানুষ এই সত্য জানে, পড়ছেও, ও জানছেও গবেষণায় এটা ভুল এটা ঠিক জানে, তবুও ভুল করে। তো মানুষ এই যে দুভাবে ভুল করে, এক হচ্ছে তারা জেনে জেনে ভুল করে, আর একটা হচ্ছে না জেনে। জেনে জেনে কি ভুল করে, এই যে একটু আগে একটা বললাম যে মেডিকেল স্টুডেন্ট নিয়ে, তো এ কেন করলো? সাধারণত ও জাস্ট তার সুনাম যশ খ্যাতি তাড়াতাড়ি পাওয়ার জন্য করার চেষ্টা করলো, নোইংলি করছে কিন্তু, বা খুব তাড়াতাড়ি ওই যে যারা যে ওষুধটা তিনি ব্যবহার করলেন পেশেন্টদের উপরে, তাতে করে কি হচ্ছে যে ওষুধ কোম্পানিটা তাকে হয়তো কিছু ডিসকাউন্ট দেবে, কিছু বোনাস দেবে। তো এই যে লোভে পড়ে সে করলো, কিন্তু অ্যাকচুয়ালি ওটাকেই সে কিন্তু বললো যে ব্যবহার করতে হবে। তো এরকম অনেক রকম হতে পারে। তো যদি আমরা আনকনসিয়াসলি দেখি, মানে যারা সজ্ঞানে নয়, মানে অজান্তে করছে, এরকমও হয়। কারণ হচ্ছে ধরুন সতর্কতাহীনভাবে অসতর্কভাবে কোনো কাজ করতে করতে ওটা মিস্টেকেনলি থেকে গেছে। অর্থাৎ কিছু গাইডলাইন ছিল, গাইডলাইনটাকে সে বুঝতে পারেনি। যেমন ধরুন কেউ অ্যাক্সিডেন্টালি কোনো নির্দেশটাকে পালন করেনি, বা ধরুন আনইনটেনশনালি ও কারোর কাছ থেকে হয়তো মানে কনসেপ্টটা অলরেডি সে মনে করছে আমি জানি এটা ইউনিক, বাট সামহাও কেউ কিন্তু করে গেছে, তো সেই কনসেপ্টটাকে যে স্বীকৃতি দিল না। অর্থাৎ পড়েছিল যখন তিনি, কিন্তু সে কিন্তু ওটাকে নোট ডাউন করেননি। নোট ডাউন করা উচিত ছিল। আমরা যখন পড়ি, যখন কিছু তথ্য যখন জানি, তাকে নোট ডাউন করতে হয় কোথা থেকে নিচ্ছি। কারণ গবেষণায় কিন্তু এইসব মানে পুরোপুরি ডাইরেক্টলি যদি আমরা না করি কাউকে সাইট, তাহলে কিন্তু ওটাকে কপিরাইট বা প্লেজিয়ারিজম আমাদের ভাষায় চলে আসে। তো এগুলো কিন্তু আমরা আনকনসিয়াসলি করে থাকি। বেশ, এবারে আমরা সবশেষে আসি যে কিভাবে আমরা এই যে রিসার্চ এথিক্স যে পালন করতে গিয়ে যে সমস্ত ত্রুটিগুলো করি, এগুলোকে আমরা এড়াতে পারি। ওকে, ফার্স্ট আমরা কিভাবে এড়াতে পারি? আমরা যদি কাউকে সঠিক প্রপারলি এডুকেশন দিই বা প্রপারলি ট্রেনিং দিই, যেটা আমরা কোর্স ওয়ার্ক হিসেবে একটা অংশ আমরা পেয়ে থাকি গবেষণা করাকালীন। সো গবেষকদের উচিত তাদেরকে সম্পূর্ণভাবে ওই এথিক্যাল গাইডলাইনগুলিকে বা রেগুলেশনগুলিকে খুব সুন্দর করে, খুব ভালোভাবে বুঝে নেওয়া, যে আর যে ফিল্ডে হোক, কেউ ইংরেজিতে করুক, কেউ বাংলায় করুক, বা কেউ বিজ্ঞান সমস্ত বিষয় করুক। ওকে, দ্বিতীয় হচ্ছে অবশ্যই অবশ্যই সম্মতি নেওয়া, অর্থাৎ ইনফর্মড কনসেপ্ট বা কনসেন্ট নেওয়াটা জরুরি। তো অবশ্যই আমাদের যারা গবেষক হিসাবে আমরা গবেষণা করি, যারা গবেষণায় যাদেরকে আমরা নিচ্ছি, তো তাদের কাছ থেকে অবশ্যই সম্মতি নেওয়া প্রয়োজন। আর যদি আপনি তা না করেন, তাহলে কিন্তু গবেষণায় অবশ্যই আপনার রিসার্চ এথিক্সটা ভায়োলেট হবে, এবং এমনকি আপনি অনেক সময় ক্রাইমও করে ফেলবেন। নেক্সট 3 নম্বর হচ্ছে অনেস্ট রিপোর্ট করা। অর্থাৎ আপনি যে ডেটাগুলিকে নিয়েছে সেগুলোকে অ্যাকিউরেটলি রিপোর্ট করবেন, কোনো রকমভাবে ভুলভাল তথ্য ছাড়াবেন না, কোনো রকমভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না। এমনকি যদি আপনার রেজাল্টটা, যে বিষয়ে গবেষণা করছেন, যেটা আশা করে এগোচ্ছিলেন, সেটা নাও হলে অসুবিধে নেই, কিন্তু আপনি ভুল বলবেন না। ওকে, 4 হচ্ছে অবশ্যই প্লেজিয়ারিজম থেকে অবশ্যই সাবধান থাকুন। নিয়েছেন তথ্য, নিয়েছেন কারোর কাছ থেকে, অসুবিধে নেই, তো তবে এই গার্ডসটা রাখতে হবে। আপনি যখন কারোর কাছ থেকে তথ্য বা কপি করেছেন, তাকে ক্রেডিট দিন, এটা আপনি করেননি, উনি করেছেন, উনাকে স্বীকৃতি দিন। স্বীকৃতি দিলে, এবং সেক্ষেত্রে আপনার কিছু তথ্য যদি সংযোজন করেন, আপনি কিন্তু প্লেজারিজম থেকে অবশ্যই বাঁচবেন, প্লাস ওনাকে কিন্তু আপনি স্বীকৃতিও দিচ্ছেন। এবং যেটা আবার 5 হচ্ছে, আপনি সর্বদা কিন্তু রিভিউ করবেন। রিভিউ করা খুব প্রয়োজন। দরকার পড়লে এই যে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড থাকে, IRBs থাকে, অথবা এথিক্স কমিটিও থাকে, তো এদের সাথে কনসাল্ট করুন। ওকে, রিভিউ করুন আপনার রিসার্চ প্রপোজালটাকে, এবং তারপরে ওটাকে কিন্তু দেখবেন যে এথিক্যাল স্ট্যান্ডার্ডে পড়ছে কিনা, এটা কিন্তু আপনি জানতে পারবেন। অনেক সময় আমরা কি করি, আমাদের বন্ধু বান্ধব যারা ফেলো স্কলার হয়ে থাকে, তাদের সাথে ডিল করি যে দেখতো ভাই কোন জায়গায় কিছু অসুবিধা আছে কিনা, বা কোনটা আমি ভুল করছি কিনা। তো এরকম কোনো প্রয়োজন। সো আমরা যদি এইরকম কিছু নির্দেশিকাকে পালন করতে পারি, তাহলে কিন্তু
অ্যাজ এ গবেষক, অ্যাজ এ রিসার্চার আমরা কিন্তু এই এথিক্যাল যে ভায়োলেশনটা করে থাকি সেখান থেকে কিন্তু আমরা বাঁচতে পারি এবং আমাদের যে গবেষণাটা দায়িত্বপূর্ণভাবে ট্রাস্টওয়ার্দিফুলি হতে পারে, এটা সায়েন্টিফিক্যালি হবে, কোনো সন্দেহ নেই। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।